সকল উৎকণ্ঠা, শঙ্কা, উত্তেজনা পেরিয়ে আজকের সকালটা এবং এই মুহূর্তে কিন্তু আমরা বেশিরভাগ কেন্দ্রের ফলাফল, বেশিরভাগ নির্বাচনী এলাকার ফলাফল পেয়ে গেছি এবং আমরা কিন্তু একটা বেসরকারিভাবে ফলাফল পেয়েই গিয়েছি যে আগামীতে সরকার গঠন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সেই মুহূর্তে আপনাদের ভোটালাপে যুক্ত হয়েছি আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে আছেন সহকর্মী মাহাদি হাসান। মাহাদি ভাই, আমরা আলোচনায় যাব তার আগে একটু আমি জানতে চাই এই সকালটার অনুভূতিটা কেমন? মানে সারা রাত উত্তেজনা এবং আপনি তো একজন সংবাদকর্মী হিসেবে ইলেকশনের যখন থেকে তফসিল ঘোষণা হয়েছে তখন থেকে উত্তেজনার মধ্যে ছিলেন এবং পরবর্তীতে সকল কিছুর অবসান এবং এখন আপনার অনুভূতিটা একটু জানতে চাই, কেমন লাগছে? আসলে সংবাদকর্মী হওয়ার আগে তো আমি একজন বাংলাদেশের নাগরিক। এই নির্বাচনটাকে ঘিরে আসলে বাংলাদেশের প্রত্যেক নাগরিকই কিন্তু অনেক একটা ১ম ছিল উৎকণ্ঠা, উৎসাহ। তারপর যখন তফসিল ঘোষণা শুরু হলো, তো নির্বাচনের বাঁশি যখন বেজে গেল, তারপর কিন্তু প্রতিটা সময় মানুষ কে প্রার্থী মনোনয়ন নিচ্ছে, কে জমা দিচ্ছে, কারটা বৈধ হচ্ছে, কারটা বাতিল হচ্ছে। তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু হলো। প্রচার চলল ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই প্রচারও কিন্তু আমরা এবার বিভিন্ন রকম অফলাইন, অনলাইন বিভিন্ন রকম প্রচারণা দেখছি। তারপর হচ্ছে প্রচার শেষ হয়ে গেল। তারপর কিন্তু মানুষ তখন পুরো দমে অপেক্ষা শুরু করলো কখন ভোট গ্রহণ শুরু হবে। এবং আপনি খেয়াল করলে দেখবেন আমরা যে গতকালকে নিউজ দেখছিলাম, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছিলাম, সবার ছবি দেখছিলাম। পুরো আমি দেশে আপনার রিপোর্ট পড়েছি স্পেশালি যে নির্বাচনের আগ দিন পর্যন্ত শঙ্কা ছিল আসলে নির্বাচনটা হচ্ছে। হ্যাঁ, শঙ্কা ছিল তার চেয়ে অনেক বেশি আশা ছিল আসলে। হ্যাঁ, এবং সেই আশাটা কিন্তু পুরোপুরি পূরণ হয়েছে। এবং যেই উৎসবের কথা আমরা ভাবছিলাম, যে উৎসবের কথা আমরা বলছিলাম, যে উৎসবটা আমরা চাচ্ছিলাম, সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেমন ওইদিন সকাল থেকে কিন্তু বেশ কিছু ভোট কেন্দ্রে ঢাকার বাইরে বিশেষ করে ৭:৩০ টায় ভোট শুরু হওয়ার কথা। তার আগে থেকে কিন্তু মানুষের লাইন দেখা গেছে। লম্বা লম্বা লাইন লাইন দিয়ে দেখা এবং গেছে। সবশেষে 4:30টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি 4:30টার পরেও কিন্তু ভোট গ্রহণ চলেছে কারণ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা। এবং প্রচুর মানুষ কিন্তু আপনি একটু সোশ্যাল মিডিয়া ফলো করলে দেখবেন সবাই একটু ওই যে ভোট ফি বলতেছে এটাকে। সেলফির সঙ্গে হচ্ছে অমোচনীয় কালির যে দাগ সেটা দেখাচ্ছে। বলল যে নাগরিক দায়িত্ব পালন করলাম, ভোট দিলাম। এবং যারা একটু আগের অনেকগুলো নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, যারা একটু উম বয়স্ক, যারা কতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, ভোট দিয়েছেন, তারাও বলছেন যে এমন ভোট তারা আসলে দেখেন নাই। প্রচুর উৎসাহ ছিল। আর এবং এই একটা বড় অংশ কিন্তু তরুণ ভোটার। হ্যাঁ? একদমই তাই। এবং ৪.৫ কোটির বেশি। তারা ১ম বার ভোট দিচ্ছে। অমোচনীয় কালি এই বিষয়টাকে নিয়ে আমি একটু স্পেশালি বলতে চাই কারণ এই কালিটা কিন্তু বিশেষভাবে ভোটের জন্যই তৈরি করা হয় এবং এই কালিটা কিন্তু আসলে মানে কোনোভাবে তুলে ফেলা যায় না এবং এই বলা হচ্ছে যে আমাদের এই কালিটা স্কিন যতদিন আমাদের নতুন নতুন স্কিন যখন গ্রো করবে তখন এই স্কিন গ্রো করার সঙ্গে সঙ্গে এই কালিটা আসলে যাবে। তার মানে যারা ভোট দিয়েছেন তাদের এই অনুভূতি বা এই উত্তেজনা কিন্তু আরও থাকবে। থাকবে। যতদিন থাকবে ততক্ষণ থাকবে। এবং শুধু অমোচনীয় কালি না, যে ভোটটা যে দিব, কিভাবে দিব, আম এটা সিল কিভাবে দিব, ভাঁজ কিভাবে করব, একটা মানুষের ভিতরে কিন্তু একটা অনেক উৎসাহ ছিল। এবং সেটা সকাল থেকে আমরা দেখছিলাম। সবাই সে অভিজ্ঞতার কথা বলছিলেন। আমরা বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজ দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এবং ঠিক যখন 4:30 বাজলো বা তার আরো কিছু পরে আমরা যখন ভোট গ্রহণটা শেষ হলো, যখন গণনা শুরু হলো, তখন কিন্তু উৎসবটা একটু ডাইভার্ট হয়ে গেল। সেটা হলো কি, মানে তখন উদ্বেগ যে কখন আমরা ফল গণনা শুরু হবে, কখন আমরা জানতে পারবো। এবং যখন থেকে ফল ঘোষণা শুরু হলো ৮টা ৮:৩০ থেকে আস্তে, আস্তে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে, টেলিভিশন চ্যানেলে আমরা দেখছিলাম। বিশেষ করে একটা মজার কথা বলছিল, ফেসবুকে রিপোর্ট একরকম, আবার টিভি চ্যানেলের রিপোর্ট একরকম। একদমই তাই এবং সেই জায়গা থেকে আমি একটু বলতে চাই বিভিন্ন দল কিন্তু সারাদিন অভিযোগ তেমন একটা না করলেও ফল ঘোষণা যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু বিভিন্ন দল বলা যা ঠিক একাধিক দল অবশ্যই কাজ করেছে, কারণ ফেসবুক তো একটা বড় মাধ্যম মানুষের না কাছে না না প্রচার করার। আমি বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন দল কিন্তু বলেছেন যে তারা আসলে ফলে সন্তুষ্ট নন এবং তারা বলেছেন যে ফল ইম্প্রোভাইজ করার চেষ্টা হয়েছে। সেই অভিযোগগুলো যদি যদি একটু বলেন। অভিযোগটা বলতে কি, একটা আগে পজিটিভ কথা বলে নেই। পঞ্চগড়ে হচ্ছে সাজিদ আলম যখন হেরে গেছেন ব্যারিস্টার নওশাদ ইয়ের কাছে। জিতে উনি, গেছেন, হ্যাঁ। হ্যাঁ, উনি হচ্ছে সাবেক স্পিকার জমিয়তুল সরকারের ছেলে। উনি বিএনপি প্রার্থী জিতে গেলেন। সাজিদ কিন্তু নিজে গিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। এই একদম। কালচারটা কিন্তু এই বাংলাদেশে কালচারটা ছিল। বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন। এবং না আগেও আমরা এটা দেখেছি। দেখেছি? তবে এই জিনিসটা
এই কালচারটা যে সংসদ নির্বাচনে এসে উপস্থিত হয়েছে সেই জিনিসটার জন্য কিন্তু বেশ ভালো, কারণ এর আগে আমরা স্থানীয় সরকার নির্বাচনে এরকম ঘটনা দেখেছি যে একজন আরেকজনকে গিয়ে অভিনন্দন জানাচ্ছেন বা বিজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে গিয়ে অভিনন্দন জানাচ্ছেন, ফুল দিচ্ছেন। তো এটা একরকম ছিল। আবার পাশাপাশি অভিযোগও আমরা শুনেছি। যেমন গতকালকে আ দিবাগত বা ২টা বা ৩টার দিকে হচ্ছে জামাতে ইসলামের একটা প্রতিনিধি দল এসিতে গিয়েছিল। তারা অভিযোগ করেছে যে কোনো একটা বিশেষ দলকে সুবিধা দেওয়ার কথা বলছে। এবং তারা বলছে নির্বাচনী কর্মকর্তা বা যারা এর সঙ্গে জড়িত আছেন তারা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা তাদের মনে হয়েছে। তারা বিভিন্ন অভিযোগ করেছেন যে তাদের যে এজেন্ট, ভোটিং এজেন্ট তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। তারা যে রিটার্নিং অফিসার স্বাক্ষরসহ কাগজ দেখেছেন, সেখানে যে ভোট ছিল, পরে যে ভোট প্রকাশ হয়েছে সেটা আলাদা ছিল। এই সবকিছু নিয়ে তারা কিন্তু একাধিক অভিযোগ তুলেছে এবং বলেছে যে আমরা এটা নিয়ে তাকে বলেছি, সংবাদমাধ্যমকে বলেছি, এরপরও যদি কিছু না হয় তারা আন্দোলনে যেতে পারেন বা পরবর্তী ব্যবস্থা কি হবে সেটা তারা চিন্তাভাবনা করে দেখছেন। কিন্তু পরবর্তী ব্যবস্থা তো আসলে আমাদের আরপিওতেই উল্লেখ আছেন যে হাইকোর্টে আপিল করতে হবে, এবং হাইকোর্টেও যদি সেই বিষয়টি নিষ্পত্তি না হয় বা যিনি আপিল করেছেন তিনি আসলে সন্তুষ্ট না হন, তিনি কিন্তু আপিল বিভাগেও আবার আপিল করতে পারেন। হ্যাঁ, সেটা একটা লম্বা প্রক্রিয়া অবশ্য। তো সেই প্রক্রিয়ার আগে যদি আমরা এখন পর্যন্ত যেটা দেখি যে আমাদের কাছে বেসরকারি ২৮০ টি আসনে ফল রয়েছে এবং যেটা আপনি শুরুতেই বললেন যে সবচেয়ে বেশি আসন পেয়েছে হচ্ছে বিএনপি জোট ১৯৮টা, অর্থাৎ যে ম্যাজিক ফিগার আমরা বলি ১৫০টি আসন যেটা পেলে সরকার গঠন করা যায় সেটা ইতিমধ্যে অনেক আগেই পার করে গেছে। অতিক্রম করে গেছে। যার কারণে আমরা বুঝতেই পারছি আসলে কারা সরকার গঠন করতে যাচ্ছে। এখন আজকে থেকে কিন্তু এই উৎসাহ উদ্দীপনাটা একটু আবার ডাইভার্ট হয়ে যাবে যে আসলে কি হবে, পরবর্তী মন্ত্রিসভা কেমন হবে, কবে তারা শপথ নিবে, কে কোন দায়িত্ব পাবে এবং সাথে আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হতে পারে যেটা হচ্ছে গণভোটে। ইয়েস, হ্যাঁ, গণভোট জাতীয় সংসদ নির্বাচন কিন্তু গণভোট ছিল। গণভোটে যে হ্যাঁ, না ব্যাপার ছিল, হ্যাঁ, অনেক বেশি ভোট পেয়েছে, এখনো ঘোষণা আসেনি নিশ্চয়ই হ্যাঁ জয়যুক্ত হবে। সেক্ষেত্রে কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের একটা বাধ্যবাধকতা নতুন যে সরকার দায়িত্ব নেবে তাদের উপর থাকবে। তখন যেটা হবে সেই সনদের একটা ক্লজ ছিল যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। অর্থাৎ মন্ত্রিসভা কি হচ্ছে, কারা শপথ নিচ্ছেন, কিভাবে দেশ পরিচালনা হবে, তার সঙ্গে কিন্তু এখন আরেকটা প্রশ্ন থাকছে যে আসলে আমরা যে সম্ভাব্য প্রধানমন্ত্রী যাকে ভাবছি তারেক রহমান, তারেক রহমান, হ্যাঁ উনি আসলে তার ডিসিশনটা আসলে কি হবে? উনি দলীয় প্রধান থাকবেন না দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন। সরকারের প্রধান থাকবে? আবার একদম সরকারের প্রধান যদি উনি হন তাহলে দলীয় প্রধান দলীয় থেকে প্রধান নিশ্চয়ই পদত্যাগ করতে হবে যদি জুলাই সনদ বাস্তবায়নের সে পথে এগোয়। এবং আরো একটা বিষয় আছে যে কিন্তু এই জিনিসটাতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল, এবং বিএনপি কিন্তু বলেই রেখেছে যে যেসব ধারাতে, অর্থাৎ জুলাই সনদের যে ৮৪টা ধারা, সেই ৮৪টা ধারার যে ধারাগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা কিন্তু সেইগুলোর দায় নেবেন না। উম পরে কিন্তু কিছুটা তাদের অবস্থানটা একটু নমনীয় করেছেন। সেক্ষেত্রে আমরা আসলে বুঝতে পারছি না যে পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত নেবে। এইজন্য বললাম যে এখন যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল ফল প্রকাশ হয়ে যাওয়ার পর কিন্তু এখন আগ্রহটা একটু অন্যরকম যে আসলে কি হতে যাচ্ছে, কে প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দলীয় প্রধানের দায়িত্ব কে নেবেন। কারণ আমরা দেখেছি বিএনপিতে কিন্তু দলীয় প্রধান পরিবারের তন্ত্রের বাইরে হয় নাই আসলে। এটাও একটা এবং বড় আমরা ব্যাপার। যদি একটু দেখি ফলাফলের দিকে, দ্বিতীয় অবস্থানে আছে কিন্তু জামায়াত জোট প্রার্থী। সর্বশেষ সেটা আমরা দেখছিলাম অনুমতিও ছিল আসলে। মানে ৭২টি, হ্যাঁ ৭২টি আসন তারা জিতেছেন। কিন্তু আরেকটা বিষয় কিন্তু আসে, এই যে স্বতন্ত্র প্রার্থী যারা বিশেষ করে আলোচিত রুমিন ফারহানা, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ ভালোভাবে জয়লাভ করেছেন। এবং এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী যে ছিল আলোচিত তাসনিম যারা, উনি আবার হেরে গেছেন। তো হ্যাঁ, স্বতন্ত্র প্রার্থী নিয়ে কিন্তু খুব ভালো একটা আলোচনা ছিল এবার। যে কে এবং দুজনেই কিন্তু নারী নারী প্রার্থী, প্রার্থী। এবং আরো ৫ জন নারী প্রার্থী কিন্তু আমরা এবারে সংসদে পেতে যাচ্ছি। হ্যাঁ, সেটা হয়তো তুলনামূলক কম অন্য যেকোনো সময়ের চেয়ে। হ্যাঁ, কারণ এবার আসলে নারী প্রার্থীর সংখ্যাই অনেক কম ছিল। তারপরেও তার মধ্যে ৫ জন নারী সংসদ সদস্য পাওয়াটা আসলে কম। তবে আমাদের কিন্তু সংবিধান অনুযায়ী বা আমাদের কিন্তু জুলাই সনদ অনুযায়ী হলেও কিন্তু আমাদের ৫% নারীদেরকে প্রার্থিতা দেওয়ার কথা ছিল। হুম। সেটা হয়তো আগামীতে সংরক্ষিত আসনগুলোতে আসলে পূরণ করা হতে পারে। সেটা হয়তো রাজনৈতিক দলের পরবর্তী সিদ্ধান্তে জানা যাবে। হ্যাঁ, সেটাই। আমরা মনে হয় সেই অপেক্ষায় থাকি। এখনকার মতো ভোটালাপ আমরা এই জায়গায় র‍্যাপ আপ করি এবং অপেক্ষায় থাকি। আর রাজনৈতিক দলগুলো থেকে আসলে কি বক্তব্য আসে, যেহেতু বিজয় মিছিল করার ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা রয়েছে হ্যাঁ, ইসি যেমন থেকে। থেকে এবং তারেক রহমান নিজেও কিন্তু বলেছেন যে কোন রকম আনন্দ মিছিল যেন দলীয় নির্বাচন না করেন। তার শুধুমাত্র উনি নির্দেশ দিয়েছেন যে আজকে বাদ-জুমা একটা দোয়া মাহফিল করা হবে। আ এটাও কিন্তু অনেক বড় একটা দায়িত্বশীলতার আচরণ একজন দলীয় প্রধান হিসেবে। কারণ এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি কি জয়লাভের পরপরই একটা পুরো হই-হুল্লোড় দুনিয়ায় হয়। মাইক নিয়ে একদম ফুলের মালা-টালা নিয়ে একদম বিজয় মিছিল বের হয়ে যায়। কিন্তু এই বিষয়টি কিন্তু
তারেক রহমান দেশে আসার পর থেকেই কিন্তু উনি অনেক বেশি দায়িত্বশীলতার আচরণ দেখিয়ে যাচ্ছেন। যেমন স্পেশালি উনার মায়ের মৃত্যু হয়েছে উনি দেশে আসার ১ সপ্তাহের মধ্যে এবং তারপর থেকেও কিন্তু উনি আসলে সেই শোক পালনের অবকাশটাও কিন্তু পাননি। কিন্তু তারপরেও উনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে উনি বেরিয়েছেন এবং আসলে সবকিছু সময় কম পেয়েছেন। শোক প্রকাশের সময় পাননি, প্রচারের সময় খুব বেশি পাননি। উনি মাত্র ৪৮ দিনের মাঝখানে দেশে ফিরেই একদম নায়কোচিত একটা ভূমিকায় এখন দেশের প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন হয়তোবা। একদমই তাই এবং আ একটু যদি বলতে চাই যে বেগম খালেদা জিয়া বলেছিলেন যে, "আমরা ডানপন্থীদের বামে এবং বামপন্থীদের ডানে।" তো এই যে মধ্যপন্থার রাজনীতি, বাংলাদেশে কিন্তু আমরা দেখে এসেছি যে আসলে অতি ডানপন্থীদের বিজয় কখনোই হয়নি এবং সে তো বটেই। তবে বিএনপি মধ্যপন্থা রাজনীতি করে। দেখা যাক সেই তার অবস্থানটা পরবর্তীতে বাংলাদেশে আসলে যেটা বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে কতটুকু সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারে এবং মানুষের যেটা হয় আরকি যে ইলেকশনের আগে ইশতেহারে অনেক কিছু থাকে এবং সাধারণ মানুষের অভিযোগ থাকে যে পরবর্তীতে বাস্তবায়ন হয় না এবং আমি ২ একজন এক্সপার্টের সাথে কথা বলছিলাম। তারাও বলছিলেন যে বাংলাদেশের মানুষ আসলে বিশ্বাসই করে না যে গত প্রতিশ্রুতিগুলোকে। তো নির্বাচনগুলোতে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি একটুখানি রাইট ঘেঁষা হলেও এইবারে কিন্তু একেবারে বিএনপি অন্যরকম হয়ে এসেছে এবং পুরোপুরি মধ্যপন্থা অবলম্বন করছে। হুম, দেখা যাক তারা এই অবস্থানটা কতটুকু ধরে ধরে রাখতে পারতে রাখতে পারে। পারে এবং সেই প্রত্যাশা নিয়ে আমরা বোধহয় এই আলোচনাটা এখানে wrap up করতে পারি। তবে আমাদের আলাপ নিশ্চয়ই চলবে। আমাদের আলাপ শুনতে চোখ রাখবেন আমাদের Facebook পেজে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং ইউটিউব চ্যানেলে এবং আমাদের ওয়েবসাইটে। কারণ আমরা চাই কথা চলুক।